Welcome to Scary Nights by Deepam. নমস্কার। আজ আবার ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শোনার আগে বলে দেওয়া ভালো যে এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি এর সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায় তা সম্পূর্ণ কাকতালীয়। চ্যানেলে বলা প্রতিটি গল্পই শুধুমাত্র বিনোদনের জন্য। আপনাদের এই চ্যানেলটি কখনোই কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রচার করে না। শুনতে থাকুন নতুন গল্পটি। ছোটবেলায় এটা জেঠুর থেকে শোনা। যখন কারুর অপঘাতে মৃত্যু হয়, তার শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। অশরীরী রূপে কখনো হাওয়ায় ভেসে বেড়ায়, কখনো ছায়া মূর্তি হয়ে ভীত সন্ত্রস্ত মানুষের কাছে ধরা দেয়, যতদিন না ওর আত্মার কোনো সদ্গতি না হচ্ছে, মানে পিণ্ডদান বা ওই জাতীয়। ততদিন এইভাবেই মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠে। ওই আত্মা হয়তো মানুষকে মারে না, কিন্তু ওর উপস্থিতিটাই মানুষের দুর্বল মনে ভীতির সঞ্চার করে। তখন মানুষের শরীরের স্নায়ু রিপুগুলি কেমন বিবশ হয়ে যায়, কাজ করে না, ফলে তারা সংজ্ঞাহীন হয়ে যায়। অবশ্য সবাই নয়। ছোটবেলায় শোনা জেঠুর কথাগুলি একদিন এভাবে বাস্তবের দোরগোড়ায় চলে আসবে ভাবতেই পারিনি। বয়সের ঘড়িটা তখন সবে 16 পেরিয়েছে। গোঁফের রেখায় প্রতিদিনই দু একটা করে লোম গজাচ্ছে। কৈশোরের মধ্য গগনে তখন আমি। কৈশোরের একটা অহংকার তো থাকবেই, এর পাশাপাশি সাহসের ভাণ্ডারটা প্রথম থেকেই আমার পরিপূর্ণ। এক কথায় ডাকাবুকো বলা চলে। তাছাড়া গায়ের জোরটাও মন্দ ছিল না। অন্তত সমবয়সীরা এই ব্যাপারে সমীহ করত, ফলে সার্বিকভাবে আমার আত্মবিশ্বাস অনেকটাই ছিল। বাড়ি থেকে পিসির বাড়ি হাঁটা পথে বড়জোর 40 মিনিট, অবশ্যই মেন রোড ধরে। আর রবীন্দ্রকানন তালবাগান বরাবর রেল লাইন ধরে গেলে সময়টা আরও 15 মিনিট কমে যাবে। মেন রোড ধরে 2-3 বার রিক্সা বদলাতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে পয়সাটাও নেহাত কম নয়। তাছাড়া তখনকার দিনে মানুষ এত কথায় কথায় রিক্সা চড়ত না, তাই রেল লাইন বরাবর পঞ্চসায়র বা পঞ্চদিঘি অঞ্চলে যাওয়ার অভ্যেসটা আশেপাশে মানুষের ছিল। দিনের বেলায় যাতায়াত করলেও রাত্রিবেলায় একান্ত উপায় না থাকলে কেউ ও পথে পা মারাত না। অবশ্য আমাদের মতো ছেলে ছোকরারা এইসব নিয়মের বাইরে। 1984 সালের নভেম্বর মাসের মাঝামাঝি কোনো একটা দিন, পিস্তুত ভাইয়ের জন্মদিন। বাড়ির সকলে দুপুরেই ওখানে পৌঁছে গেছে। আমার আবার স্কুলের পরীক্ষা শেষ হতে হতে বিকেল হয়ে যাবে, তারপর সন্ধেও তাড়াতাড়ি নামে। স্কুল থেকে বাড়ি ফিরে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে এক প্রকার অন্ধকার নেমে গেল। সবাই ওখানে খুব আনন্দ করছে, আর আমি পরীক্ষায় ব্যস্ত। পরীক্ষা চলাকালীন বার কয়েক এই ভাবনা মাথায় এলেও কলমের ডগার আঘাতে বারবারই তা থমকে দাঁড়ালো। রাত তখন 6:30। মেন রোড ধরে গেলে দেরি হয়ে যাবে, তাই শর্টকাটটাই বেছে নিলাম। রাস্তা দিয়ে উঠলাম সোজা বাইপাসে। তখন অবশ্য রোডের কোনো অস্তিত্ব ছিল না। অনেকটা দূর পর্যন্ত লম্বালম্বিভাবে বিস্তৃত উঁচু মাটির পথ। ওটাই সকলের চলার পথ। শুনেছি এখানে নাকি 4 লেনের রাস্তা হবে। এখন তো চারিদিকে রাস্তাঘাট, বাড়িঘর, একটা ঝাঁ চকচকে ব্যাপার। তখন এসব কিছুই ছিল না, একেবারে নির্জন। যাই হোক, বাইপাসের লেভেল ক্রসিং এসে দাঁড়ালাম। গেট ফেলা রয়েছে, ডাউন লাইনে ট্রেন আসছে। ওই লাইন বরাবর আমি এগোবো। ট্রেনটা চলে যেতেই ওই লাইন বরাবর এগোতে থাকলাম। লেভেল ক্রসিংয়ে আমার মতো 2-1 দাঁড়িয়ে। গেট উঠতেই ওরা বাইপাসের অন্য পাড়ে চলে গেল। খুব দেরি হয়ে গেছে। ওখানে গিয়েই বাবার বকা খেতে হবে। আসলে খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। চারিদিকে অন্ধকার, এর সঙ্গে পালা দিয়ে চলছে ঝিঁঝি পোকার কনসার্ট। কি মনে হলো, পেছন ঘুরে দূরে লেভেল ক্রসিংটার দিকে তাকালাম। 2-1 লাইট টিম টিম করে জ্বলছে। একটা দমকা হাওয়া মুহূর্তে জায়গাটাকে ঘিরে ফেলল। গাছের মাথাগুলি হাওয়ার তালে তালে দুলছে। কয়েকটা কাক তাদের বাসার অস্তিত্ব বিপন্ন হতে দেখে সজোরে ডেকে উঠল। একটা অজানা উত্তেজনায় আমার সারা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। যতই এগিয়ে চলেছি, অন্ধকার ততই ঘনীভূত হচ্ছে। শীতটাও এবার নেহাত মন্দ পড়েনি। হাওয়ার দাপট একটা হাফ আধা সোয়েটার ভেদ করে পাঁজরের আনাচে কানাচে উঁকি দিতে লাগলো।
বার কয়েক কেঁপে উঠলাম আমি। এর মধ্যে কখন যে রেল লাইনের পাথরে পাটা কেটে গেল, সামান্য রক্ত ঝরলেও যন্ত্রণা ভালোই টের পেলাম। মুহূর্তে মনে পড়ে গেল পরীক্ষায় ২-এর কয়ের উত্তরটা আমার ঠিক হলেও বাপির হয়নি, আবার ৫-এর ক্ষয়ের উত্তরটা ওর ঠিক হলেও আমার ভুল। অতএব সমান সমান। আশা করি ও এবার আমার থেকে খুব বেশি পাবে না। ও যা সিরিয়াস, আমি তার কণা মাত্র নই। দূরে আপ লাইনের আলো চোখে পড়ল। ট্রেন আসছে। আমি লাইনের ধার ঘেঁষে দাঁড়ালাম। এই পরিস্থিতিতে আমার ভীষণ ভয় হয়। মনে হয় বুঝি ওই ট্রেনটা আমাকে চাপা দিয়ে গেল। আর ট্রেনটার প্রত্যেকটা কামরার চলমান আলো যখন আশেপাশের অন্ধকারকে মুছে দেয়, তখন তখন আরো ভয় করে। এরপর এই বিশাল অন্ধকারের মাঝে আমি বুঝি একা হয়ে যাব। যাই হোক, ট্রেনটা ঝড়ের বেগে আমার অদৃশ্য ছায়ার ওপর দিয়ে বেরিয়ে গেল। ট্রেনটা চলে যেতেই আমি আবার লাইনে। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, যেন থম মেরে আছে। যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। লাইনের ডান পাশে যতদূর দেখা যায় ধু ধু মাঠ, আর বাঁদিকে বিশাল ঝিল। দুদিকের নির্জনতা ও সামনের অন্ধকারের মুহূর্তেই আমার মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি করল। কত ভাবনা মাথায় এলো। গা ঝাড়া দিয়ে সামনে এগোতেই ডান দিকে একটা গাছের দিকে চোখ যেতেই থমকে দাঁড়ালাম। আমার সাহসী মনটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। শরীরের লোমকূপগুলি অনেক আগে থেকেই এই ঘণ্টার প্রতীক্ষায় যেন প্রহর গুনছে। এ কি দেখলাম? চোখের ভুল না সত্যি? গাছের ডালে গলা দড়ি পেঁচানো একটা লাশ ঝুলছে, আর হালকা হাওয়ায় সেটা এদিক ওদিক দুলছে। এই জায়গাটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানে ট্রেনে কাটা, আত্মহত্যা কিংবা অ্যাক্সিডেন্ট প্রায়ই শোনা যায়। এর কয়েকটা আবার দিনের বেলায় ভিড় করে দেখতেও এসেছি। একটা সত্যিকারের গা ছমছম পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড হতভম্বের মতো ওখানেই কেটে গেল। বেশ কয়েকবার ঢোক গিললাম, গলাটাও শুকিয়ে এলো। এগোনোর জন্য আমার একটুও সাহস আর অবশিষ্ট রইল না। কি করব কিছুই মাথায় এলো না। মৃতদেহের ভারে গাছের ডালটা অনেকটা নুয়ে পড়েছে। অন্ধকারে না হলেও পূর্ণিমার চাঁদের আলোয় লাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে হলো যত না বাতাস তার চেয়েও জোরে জোরে দেহটা দুলছে, যে কোনো সময় আমার সামনে ছেড়ে পড়তে পারে। অথচ আশেপাশের গাছগুলি দুলছে না, দুললেও একদম সামান্য। মুহূর্তে জেঠুর কথাগুলি মাথায় এলেও কেমন জানি জট পাকিয়ে গেল। আমার মনটা বেশ দুর্বল হয়ে গেল। আমি আতঙ্কের শিকার। এরপরই হয়তো অপদেবতার খপ্পরে পড়ব। কিছুটা সাহস ফিরে পাওয়ার চেষ্টা করে ছেলে মানুষের মতো বললাম, এই যে আপনি যেই হন না কেন, যতই ভয় দেখানোর চেষ্টা করুন, ভয় আমি পাচ্ছি না। আমি বলবার পর দোলাটা যেন আরো বেড়ে গেল। হাওয়া নেই, আশেপাশের গাছের পাতাও দুলছে না, অথচ ঘড়ির কাঁটার মতো লাশটা দুলতে লাগলো। ভুল দেখছি না তো? চোখ রগড়ালাম। না, ওই একই ঘটনার পুনরাবৃত্তি। সারা শরীর জুড়ে এই শীতেও ঘামের বিন্দু বিন্দু ফোঁটা উপলব্ধি করলাম। পা দুটো কেমন যেন অসাড় হয়ে এলো। পায়ের নিচে কেউ যেন কয়েক মণ ওজন চাপিয়ে দিয়েছে। কি কুক্ষণে যে রেল লাইন ধরে এলাম। মা বাবা সকলেই পই পই করে মেন রোড দিয়ে যেতে বলেছে। হায় রে, আমার অদৃষ্টে যে কি লেখা আছে ভেবেও কুল কিনারা পেলাম না। তবে যেভাবেই হোক এর থেকে বেরোতেই হবে। যেই ভাবা সেই কাজ। মনের সব সাহসকে পুঞ্জীভূত করে সর্বশক্তি প্রয়োগে সামনের দিকে পা ফেলার চেষ্টা করলাম। সারা পায়ে ঝিঁঝি করে উঠল। হাত পায়ের অস্তিত্ব খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আসছে। পাথরের ওপর দিয়ে চলার আওয়াজ। তাহলে এই কি অশরীরী? এবার বুঝলাম আমার ভবলীলা সাঙ্গ হতে চলেছে। সামনে অথবা পেছনে অদৃশ্য আকারে উপস্থিতি হয়ে আমার দুর্বল চিত্ত মনকে
ছিন্ন ভিন্ন করে দেবে, অথবা ঘাড় মোটকে ভাবতেই শিউরে উঠলাম। সামনের দিকে পা বাড়িয়েও বাড়াতে পারলাম না। পিছনে এসে আওয়াজটাও হঠাৎ থেমে গেল। মন চাইছে এতক্ষণে এখান থেকে ছুটে পালাবো, অথচ কি যে হলো, আমার পেছনে লাইনের পাথর মারানোর আওয়াজটাও আবার কানে এলো। মাথায় ভাবনাগুলি কেমন তালগোল পাকিয়ে গেল। পেছনে ফিরে তাকালাম, আশ্চর্য, গাছের ডালে ঝুলন্ত দেহটা গেল কোথায়? ভ্যানিস। আর আমার থেকে কয়েক হাত পেছনে একজন হেঁটে আসছে, একেবারে নির্বিকার, মাথা ঝুঁকিয়ে, ঠিক যেমন গাছের ডালের দেহটা ঝুলছিল, অনেকটা তেমন। ঘামে ভেজা হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে একটা দেশলাইয়ের খোঁজ করলো এবং পেল। তৎক্ষণাৎ মনে হলো আওয়াজটা আমার খুব কাছে চলে এসেছে। আমি উপায় না দেখে ছোটবেলায় শেখা ভূতের শ্লোকটা আওড়ালাম, জোরে জোরে এবং বারংবার। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? ভূত আমার। শ্লোকটা আওড়ানো শেষ করে দেশলাইটা ধরালাম। শুনেছি টেনারা নাকি আগুন দেখলে ভয় পায়, তবে আজকাল আধুনিক ভূতেরা এইসব মানে কি না তা জানি না। এক হাতের আড়ালে দেশলাই কাঠি নিভু নিভু আলোতে পিছনে ঘুরে দেখি সেই অশরীরী আমার থেকে মাত্র 4-5 হাত দূরে। উফ, কি বিভৎস মূর্তি! কোটরের ভেতরের চাউনি দিয়ে মনে হলো আগুনের হলকা বইছে, আর গলায় একটা দড়ির ফাঁস আটকানো। পর মুহূর্তেই মনে হলো চোখগুলি কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। এর সঙ্গে যোগ হলো ফ্যাঁস ফ্যাঁসে গলায় বিকট হাসির আওয়াজ। সেই হাসির শব্দ আমার পা থেকে চুল অবধি প্রত্যেকটা রন্ধ্রকে বিবশ করে দিল। আমার প্রত্যুৎপন্ন মতিত্ব পরিস্থিতির শিকার হয়ে উবে গেল। এখনই হয়তো আমি অজ্ঞান হয়ে যাব। ততক্ষণে দেশলাই কাঠিটা আমার হাত থেকে পড়ে গেছে। জেঠুর কথাগুলি হঠাৎ মাথায় এলেও কার্যক্ষেত্রে এর কোনো দাম নেই। হায় রে, এটাই হয়তো আমার শেষ দিন। এর মধ্যে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। সেই বিকট হাসি যেন আমার হৃৎপিণ্ডে কাঁটার মতো বিঁধল। সমস্ত রিপুই আজ কেঁপে গেছে। চোখের ব্যতিক্রম নয়, তাই বেশিক্ষণ পরিস্থিতি অনুযায়ী চোখ বন্ধ রাখতে পারলাম না। চোখ খুলতেই হলো। এ কি, এ তো আমায় হাতছানি দিয়ে ডাকছে। কেমন যেন জড় ভরতের মতো হয়ে গেলাম। কোনো স্বাভাবিকতা নেই। ওর হাতছানির প্রলোভনে আমি এক পা করে এগোলাম। হে গুরুদেব, আমায় রক্ষা করো। হঠাৎ মনের দেওয়ালে গুরুদেবের ছবিটা ভেসে উঠল। সেই দিব্য দীপ্ত হাসি। আমার মন ও হৃদয় অশরীরী কবলে সম্পূর্ণ চলে যাওয়ার আগে শেষবারের জন্য একবার আন্দোলিত হলো। এর আগেও যতবার বিপদে পড়েছি গুরুদেবকে স্মরণ করেছি, বিপদ কেটে গেছে। হঠাৎ হৃদয়টা কেঁপে উঠল, সারা শরীর আন্দোলিত হলো। আমার ভেতরটা কেমন হয়ে গেল। চোখে মুখে একটা দীপ্ত তেজ ঠিকরে বেরোলো। অসাড় শরীরটাতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসতে লাগলো। এতক্ষণে ভার হয়ে থাকা মাথাটা ধীরে ধীরে হালকা হতে লাগলো। মনে হলো, এমা, আরেকটু হলে কি ভুলি না করছিলাম। অনেক হলো, আর নয়। শরীরের সমস্ত শক্তিকে এক করে সামনের দিকে ঘুরে দাঁড়ালাম। সেই বিকট হাসির প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ল। এই প্রথমবার সেই হাসির আওয়াজ আমার কানে ঢুকলেও মনে প্রবেশ করল না। হাড় কাঁপানো সেই হাসির আওয়াজের মধ্যে দিয়ে আমি এগিয়ে চললাম সামনের দিকে। আমার মনের মধ্যে তখনও বিরাজ করছে গুরুদেবের দীপ্ত চিত্তখানি। একসময় লাইন ছাড়িয়ে রাস্তা ধরে পিসির বাড়ি পৌঁছলাম। আমার ঘটনাটা শোনার পর সকলেরই চোখ ছানা বড়া। এমন কাণ্ড কারখানার জন্য বাবার কাছে কম বকুনি হজম করতে হয়নি। আজ ওই দিনটার কথা ভাবলে আঁতকে উঠে। গুরুদেবের জন্যই হয়তো সে যাত্রায় রক্ষা পেয়েছিলাম। শুনলেন আজকের গল্প, অশরীরীর হাসি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন। দেখা হচ্ছে আবার পরের গল্পে। ততক্ষণে ভালো থাকবেন।